আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের অনেকেই জানতে চেয়েছেন দেনা পাওনা নাটকের 35 নাম্বার এপিসোড কবে আসবে, তাই আজকে ভিডিওটা শুধু আপনাদের জন্য। অনুরোধ করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমরা আগেই জেনেছিলাম যে নাটকটা নতুন পর্ব আসছে, কিছুটা দেরি হচ্ছে। এর পেছনে টেকনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে, তবে এখনও অফিসিয়াল কিছু জানানো হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি নাটকের 35তম পর্ব খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ। আর শেষের দিকের পর্বগুলো একে একে চলে আসবে বলে আশা করা যাচ্ছে। শেষ দেখা পর্ব 34 নাম্বার এপিসোডে আমরা দেখেছি শহীদ তার ভুল বুঝতে পেরেছে, শাশুড়িও বুঝেছেন জামাইয়ের বাড়িতে বেশি দিন থাকা ঠিক না। এই মুহূর্তে নাটকটি খুব সুন্দর মোড় নিয়েছে এবং পরবর্তী পর্বে দারুণ কিছু দৃশ্য আমরা দেখতে পাবো। তবে যেহেতু ঈদের সময় তোমাদের গল্প নামক আরেকটি নাটক প্রকাশ হয়েছে, সিনেমাও ইউটিউব চ্যানেল হতে পারে, সে কারণে দেনা পাওনা নাটকে প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। আমরা বিশ্বাস করি নির্মাতারা তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছেন, তাই একটু ধৈর্য ধরলে আমরা পেয়ে যাব আমাদের প্রিয় নাটকের নতুন পর্বগুলি। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমাদের কাজ করতে আরও উৎসাহ পাই। আপনারা আমাকে ছোট বোন মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ কথাই বলি, নাটকটি অনেক শিক্ষণীয়, অনেক সুন্দর। আশা করি সামনে আরও ভালো কিছু আমাদের উপহার দিবে সিনেমাওয়ালার টিম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে। রাসায়নিক কিছু চোখে পড়লে দুধ দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি ডাক্তার বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কানে পোকামাকড় ঢুকে গেলে সরিষার তেল বা অলিভ অয়েল অল্প পরিমাণে ঢেলে দিয়ে পোকা মরে যায় এবং বের হয়ে আসে। তাছাড়া মার্বেল জাতীয় কোনো কিছু ঢুকে গেলে নড়াচড়া না করে দ্রুত ডাক্তারের নিকট বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিতে হবে। অজ্ঞান অবস্থায় করণীয়: দেহের স্তনতন্ত্রের কাজের বিঘ্ন ঘটলে রোগীর জ্ঞান লুপ্ত হয়ে যায়। এই অবস্থায় অজ্ঞান বা অচেতন অবস্থা বলে। বিভিন্ন কারণে মানুষ অজ্ঞান হয়, যেমন রোগবশত, দুর্ঘটনাজনিত, বিষক্রিয়াজনিত এবং তাপের তারতম্যজনিত কারণে। এই অবস্থায় প্রাথমিকভাবে যা করতে হবে, রোগীকে ফাঁকা বা বায়ু পূর্ণ স্থানে নিয়ে যেতে হবে। রোগীর জামা কাপড়, জুতা, মোজা কৃত্রিম দাঁত থাকলে খুলে দিতে হবে। রোগীকে চিৎ করে শুয়ে পর্যবেক্ষণ করে কী করণীয় তা স্থির করতে হবে। লোক বেশি হলে সরাতে হবে। রক্তক্ষরণ হলে তার প্রতিবিধান করতে হবে। কোনো উত্তেজনীয় পানি বা খাদ্য খাওয়ানো যাবে না। বিষজনিত কারণে অজ্ঞান হলে রোগীকে উপর করে বুকের নিচে বালিশ দিয়ে শুইয়ে দিতে হবে। রোগীকে দুটি পা হাঁটু হতে উপরের দিকে ভাঁজ করে দিতে হবে। জ্ঞান ফেরার জন্য মুখে পানি ঝাপটা দিতে হবে। গরম চা বা কফি খাওয়াতে হবে। তত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হযরত ইসমাঈল আলাইহিসসালাম জন্ম ও বংশ পরিচয়। হযরত ইসমাঈল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র। তার মাতার নাম হাজেরা আলাইহিসসালাম। তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বছর। তিনি কুরাইশ ও উত্তর আরবের আদনান বংশের আদি পিতা। মক্কার স্থানান্তর ও জমজমে খুব সৃষ্টি। হযরত ইসমাঈল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাকে ও তার মাতাকে নির্জন ভূমিতে রেখে আসেন। তিনি তাদেরকে কিছু খেজুর ও এক মস্ক পানি দিয়ে আসেন এবং তাদের জন্য বলে দোয়া করেন, হে আল্লাহ, আমার প্রতিপালক, আমি আমার বংশধরকে কতকে বসবাস করলাম অনবরত উপত্যকার তোমার পবিত্র গৃহের নিকট। হে আমার প্রতিপালক, এর জন্য যে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুগ্রহ করে দাও এবং ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত
অল্প কিছুদিন পর তাদের খাবার ফুরিয়ে যায়। শিশু ইসমাইল পানির পিপাসায় কাতর হয়ে ওঠেন। তার চিৎকার মা হাজেরা আলাইহিসসালামকে অস্থির হয়ে পড়েন। তিনি পানির সন্ধানে সাফা ও মারওয়া পর্বতদ্বয়ে 7 বার ছোটাছুটি করেন, কিন্তু কোথাও পানি পেলেন না। অবশেষে ফিরে এসে দেখতে পান শিশু ইসমাইল আলাইহিসসালাম পদাঘাতে আল্লাহর হুকুমে সেই স্থানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে, আর এটাই হচ্ছে জমজম কূপের উৎস। হযরত হাজেরা আলাইহিসসালাম ওই কূপ থেকে নিজে পানি পান করেন এবং তার শিশু পুত্রকে পানি পান করান। আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কূপকে কেন্দ্র করে জুরহুম গোত্র সেখানে বসবাস শুরু করে। এই গোত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করেন। কুরাইশ গোত্র এই গোত্রের একটি শাখা। কুরবানি। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেন। হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ ছিল একটি পরীক্ষা। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে বিবি হাজিরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখতে মক্কায় গমন করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নযোগে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে আদিষ্ট হন। তখন ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল 13 বছর। জাগ্রত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে পুত্র, স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? তখন পুত্র ইসমাইল আলাইহিসসালাম কোনো রূপে বিচলিত না হয়ে আনন্দের চিত্তে উত্তরে বললেন, হে পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ও দেখতে পাবেন। সূরা আল-সাফফাত আয়াত 102। হযরত ইসমাইল আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালাম কে কুরবানি করার উদ্দেশ্যে মিনারের পথে রওনা হলেন। মধ্যে শয়তান ইসমাইল আলাইহিসসালামকে বারবার প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তাতে তিনি বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে নির্বিঘ্নে মিনারে পৌঁছান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রাণপ্রিয় পুত্র কুরবানি করার জন্য উদ্যত হলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আওয়াজ শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ, এভাবেই আমি সৎকর্মে পুরস্কার করে থাকি। সূরা আল-সাফফাত আয়াত 105। আলোকিতভাবে পুত্র ইসমাইল আলাইহিসসালামের স্থলে একটি দুম্বা কুরবানি হয়ে গেল, আর ইসমাইল আলাইহিসসালাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছেন। এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পশু কুরবানি করা উচিত। কাবাঘর নির্মাণ। হযরত ইসমাইল আলাইহিসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নিকটে তারই প্রদর্শিত স্থলে এখন কাবাঘর পুনর্নির্মাণ করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল কাবাঘরের প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল, হে আমার প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞান। সূরা আল-বাকারা আয়াত 137। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের গাঁথনি লাগাতেন আর ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর তুলে দিতেন। দীর্ঘ সময় ধরে পিতা পুত্র কাবাঘর নির্মাণের কাজ সমাপ্ত করে। উপাধি লাভ। হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল ও পিতাভক্ত। আল্লাহ তাআলা তাকে সাদেকুল ওহাদ অঙ্গীকার পালনকারী উপাধিতে ভূষিত করেন। বর্ণিত আছে যে তিনি জনৈক ব্যক্তির সাথে অঙ্গীকার করেছেন অমুক স্থানে তার জন্য অপেক্ষা করবেন, আর লোকটির কথা অনুযায়ী সেই স্থান না আসলো তিনি তার জন্য 3 দিন পর্যন্ত অপেক্ষায় থাকেন এবং 3 দিন পর তার সাথে দেখা হন। ইবনে কাসির তিনি নিজের ওয়াদা রক্ষার জন্য 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বললেন, হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ সাদেকুল ওহাদ অঙ্গীকার পালনকারী উপাধি দান করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশের জন্মগ্রহণ করে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। হযরত ইসমাইল আলাইহিসসালাম 136 বছর বয়সে মক্কাদের বলল, এখনকার দিনে উপযুক্ত বৈদ্য পাওয়া খুবই দুর্ধর্ষ। আমি মনে করি অন্তত 100 রোগী যে না মেরেছে তার তেমন অভিজ্ঞতা হয়নি। এখন আপনারা একে একে বলুন, কে কতজন রোগীকে মেরেছেন। প্রত্যেকে উৎসাহিত হয়ে বললেন, কে কত রোগী মেরেছেন। দেখা গেল প্রত্যেকে 400 থেকে 1000 রোগী মেরেছেন এবং আরও মারার ইচ্ছা আছে। একজন বৃদ্ধ বৈদ্য চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিল। এবার তিনি আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিলেন। তখন গোপাল তাকে ডেকে বললেন, আপনি কোনো কিছু না বললেই চলে যাচ্ছেন, বৈদ্য
তো বললেন, এখানে বৈদ্য নির্বাচিত হওয়ার যোগ্যতা আমার নেই। আমি এ পর্যন্ত 7,000 রোগী দেখেছি, তার মধ্যে মরেছে মাত্র 5 জন। এই অবস্থায় আমার এখানে এ থেকে কি লাভ? আর বলুন। বৃদ্ধ বৈদ্যর কথা শুনে গপু তাদের বৈদ্য নির্বাচন করলো। মহারাজ গোপালের কাছ থেকে অন্য পূর্বের সব শুনে গপু বৈদ্য নির্বাচনের পদ্ধতিতে খুবই খুশি হলেন। প্রাথমিক চিকিৎসা প্রতিবিধান। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানার আগে প্রাথমিক চিকিৎসা কী তা তোমরা ষষ্ঠ শ্রেণীতে ধারণা পেয়েছ। প্রাথমিক চিকিৎসা বা প্রতিবিধান চিকিৎসা শাস্ত্রের একটি অংশ। প্রাথমিক চিকিৎসা হচ্ছে হঠাৎ কোনো পীড়া বা দৈব দুর্ঘটনা হাতের কাছে জিনিসের দ্বারা রোগীকে প্রাথমিকভাবে সাহায্য করা, যাতে ডাক্তারে আসার আগে রোগীর অবস্থা অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয়। অর্থাৎ যে কোনো আকস্মিক দুর্ঘটনার প্রথম শুদ্ধ এবং সংক্ষিপ্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা প্রতিবিধান বলা হয়। রক্তক্ষরণ। রক্ত হলো এক প্রকার তরল পদার্থ। এর রং লাল। হিমোগ্লোবিন নামক লাল রঞ্জন পদার্থের উপস্থিতিতে রক্তের রং লাল দেখায়। শরীরের বৈদ্যুতিক শক। আজকাল শহর ও শহরতলি এবং গ্রামে বৈদ্যুতিক ব্যবস্থা চালু হয়েছে। বহু জায়গায় অপরিকল্পিত অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ফলে যে কোনো সময় তড়িৎ তাও হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ প্রবাহ কারেন্ট দুই প্রকার: এসি কারেন্ট ও ডিসি কারেন্ট। এসি কারেন্ট আকর্ষণ করে টেনে নেয়, ডিসি কারেন্ট শুধু ধাক্কা দেয়। এজন্য এসি কারেন্ট বেশি মারাত্মক। ভেজা কাপড় বা গায়ের সাথে বিদ্যুৎ প্রবাহ সংযোগের ফলে দুর্ঘটনা ঘটে থাকে। এগুলো স্পর্শ করে নিজে তড়িৎদাহ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিদ্যুৎ স্পর্শ হলে কারো শরীরে বিদ্যুতের তার জড়িয়ে গেলে কেউ বিদ্যুৎ স্পর্শের সাথে সাথে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। কোনো কারণে সুইচ বন্ধ করতে না পারলে শুকনো কাঠ দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে। কাঠ না থাকলে শুকনো কাপড় হাতে জড়িয়ে দিতে হবে। কখনো খালি হাতে ধরলে বিদ্যুৎ স্পর্শ হয়ে বিপদ ঘটতে পারে। কখনো গায়ে পানি দেবে না। শ্বাসক্রিয়া না চললে কৃত্রিমভাবে শ্বাসকার্য চালাতে হবে। তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে। মচকানো। হাড়ের সংযোগ স্থল সঞ্চালনের সময় হঠাৎ মচকে গেলে বা বেঁকে গেলে সংযোগ স্থলের সংশ্লিষ্টতন্ত্রের উপর টান পড়ে বা ছিঁড়ে গিয়ে যাওয়া অসুবিধার সৃষ্টি হয়, তাকে মচকানো বলে। ব্যায়াম, খেলাধুলা বা অন্যান্য কার্যক্রমের সময় মাঝে মাঝে ব্যথা পাওয়া বা মচকানো অস্বাভাবিক নয়। এসব দুর্ঘটনার জন্য চিকিৎসার প্রয়োজন পড়ে, কিন্তু অনেক সময় চিকিৎসার সাহায্য পেতে দেরি হয়, তাই আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার দরকার। লক্ষণ: আহত স্থানে ব্যথা অনুভব হবে, সন্ধিস্থল ফুলে যাবে, আহত স্থানে বিবর্ণ হয়ে নীল বা লাল আকার ধারণ করবে, স্বাভাবিকভাবে নড়াচড়া করা যাবে না এবং চলার সময় আহত স্থানে ব্যথা বৃদ্ধি পাবে। প্রাথমিক চিকিৎসা: আহতর সাথে সাথে আহত স্থানে ঠান্ডা পানি বা বরফ লাগানোর ব্যবস্থা করতে হবে। আহত স্থানটি নড়াচড়া করতে দেওয়া যাবে না। মচকানো স্থানটি যথাসম্ভব আরামদায়ক অবস্থায় রাখতে হবে। আহত স্থানে হাড় ভাঙার ব্যান্ডেজ প্রয়োগ করতে হবে। ব্যান্ডেজ সবসময় ভিজা রাখতে হবে। সম্ভব হলে বরফ লাগাবে। মাংসপেশি মচকে গেলে রোগীকে সহজ আরামদায়ক অবস্থায় শোয়ানোর ব্যবস্থা করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তার বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কামড়, দংশন বা হুল ফোটা। বিভিন্ন জন্তু জানোয়ার কামড় থেকে সাবধান থাকতে হবে। পাগলা কুকুরের মুখে লালার জলাতঙ্ক রোগের জীবাণু থাকে। কুকুর, নেকড়ে, শিয়াল, বেজিও, স্থূল এরা সবে জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে। এর কামড়ের সাথে সাথে আহত স্থানে কার্বলিক সাবান বা পানি দিয়ে আহত স্থানটি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এবং তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। বিড়ালের নখ খুব তীক্ষ্ণ। বিড়াল থেকে ডিপথেরিয়া রোগ হয়। বিছা, মৌমাছি, ভিমরুলের কামড় মারাত্মক। এর হুল ফুটিয়ে বিষ থলি থেকে হুলের পথে বিষ ঢেলে দেয়। অনেক সময় হুলটি ভেঙে গিয়ে দর্শন স্থানে লেগে থাকে। যদি হুল ফুটে থাকে তবে ক্ষতের চারিদিকে চাপ দিয়ে হুলটি বের করে দিতে হবে। সাপে কামড়ালে কামড়ের জায়গার উপর কাপড় বা
সাপে কামড়ালে কামড়ের জায়গায় উপরে কাপড় বা দড়ি দিয়ে শক্ত করে বাঁধতে হবে। এর ফলে রক্ত প্রবাহ বন্ধ হবে এবং বিষ ছড়াতে পারবে না। ধারালো ব্লেড দিয়ে আহত স্থানে একটি গভীর করে কেটে 0.5 সেন্টিমিটার রক্ত বের করে ফেলতে হবে। 30 মিনিটের বেশি সময় বেঁধে রাখা যাবে না। বেশি সময় বেঁধে রাখলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে নিচের অংশ পচন ধরতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের নিকট বা হাসপাতালে নিয়ে যেতে হবে। চোখে কিছু পড়লে, চোখ ও মানুষের অমূল্য সম্পদ। নানা কারণে চোখে দুর্ঘটনা কবলে পড়তে পারে। চোখে ধুলোবালি পড়তে পারে। কাজ করার সময় কিছু ছিটকে এসে চোখে বিঁধতে পারে। কোনো রাসায়নিক পদার্থ চোখে পড়তে পারে। এরূপ কিছু চোখে পড়ে গেলে কখনোই চোখ কলকানো যাবে না। চোখ পানিতে ঝাপটা দিতে হবে। রোগীকে আলোর দিকে মুখ করে বসিয়ে আলোকভাবে চোখে দুটো পাতা খুলে দেখাতে হবে। চোখে কোনো বস্তু লেগে থাকলে রুমালের কোনো ভিজিয়ে আলতোভাবে ব্রাশ করে মতো লাগে বস্তুটি তুলে নিতে। গৃহ নির্মাণ সামগ্রী হিসাবে বাঁশ পরিচিত। গরিবের কুটির থেকে বড় বড় অট্টালিকা হিসেবে বাঁশের ব্যবহৃত অপরিহার্য। আমাদের দেশে সর্বত্রই বাঁশ চাষ হয়। বাঁশ সাধারণত মোথা বা রাইজম থেকে চাষ করা হয়। বীজ থেকেও বাঁশের চাষ করা হয়ে থাকে। বাঁশ সাধারণত 5 থেকে 7 মিটার লম্বা হয়। বাঁশ খুবই শক্ত। কাঁচা বাঁশ সবুজ হয়। পরিপক্ক বাঁশ হালকা ঘিরে রঙের হয়। বাঁশের চিকন চিকন ডালকে কঞ্চি বলা হয়। বাঁশের পাতা চিকন ও লম্বাটে আকৃতি। বাঁশ গাছে 100 বছরে একবার ফুল ও বীজ হয়। প্রাকৃতিকভাবে বাঁশ বাগান তৈরি হয়। বাংলাদেশে প্রায় 23 রকমের বাঁশ দেখা যায়। এলাকা ভিত্তিক বাঁশ প্রধানত 2 প্রকার। বন জঙ্গলের বাঁশ যেমন মুলি, মিতিঙ্গা, ডলু, নলিতলা, বেতুয়া, মাকালা এসব বাঁশের দেওয়াল পাতলা। গ্রামীণ বাঁশ যেমন উড়া, বরক, বড়ুয়া, মরাল এসব বাঁশের দেওয়াল পরু। গুরুত্ব: বাঁশকে গরিবের কাঠ বলা হয়। গ্রামীণ অর্থনীতিতে বাঁশ বিরাট ভূমিকা রাখে। গৃহ নির্মাণ থেকে শুরু করে গ্রামীণ জীবনে ব্যবহৃত প্রায় সকল ক্ষেত্রে বাঁশের ব্যবহৃত রয়েছে। বাঁশ গ্রামীণ কুটির শিল্পের প্রধান কাঁচামাল। বাঁশ দিয়ে ঝুড়ি, কলা, ঝাঁপি, মাথার প্রভৃতি তৈরি হয়। খাল পাড়ে বাঁশের সাঁকো ব্যবহার করা হয়। বাঁশি গ্রামীণ কৃষকদের বাদ্যযন্ত্র। কৃষি উপকরণ যেমন লাঙ্গল, জোয়ার, আঁচড়া, কোদাল তৈরিতে ব্যবহৃত হয়। শস্য ও উদ্ভিদ সংরক্ষণে বাঁশের বেড়া তৈরি হয়। কাগজ ও রেয়ন তৈরির কাঁচামাল হিসাবে শিল্প কারখানায় বাঁশ ব্যবহৃত হয়। চাষ পদ্ধতি: বাঁশ আমাদের দেশের অতি প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। বাংলাদেশের সর্বত্রই বাঁশের চাষ হয়। বাঁশ 3টি উপায়ে চাষ করা হয়, যথা মোথা ও অফসেট পদ্ধতি, প্রাণকঞ্চি কলম পদ্ধতি, গিট কলম পদ্ধতি। মোথা বা অফসেট পদ্ধতির বাঁশ চাষ। বাঁশ চাষের জন্য 1 থেকে 3 বছর বয়সী মোথা বা অফসেট সংগ্রহ করতে হয়। বাঁশের গোড়ার দিকে 3 থেকে 4টি গিট সহ মাটির নিচের মোথাকে অফসেট বলে। অফসেটের জন্য নির্বাচিত বাঁশ অবশ্যই সতেজ হতে হবে। চৈত্র মাস অফসেট সংগ্রহের উপযুক্ত সময়। বর্ষা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সংগৃহীত অফসেট অবস্থায় নার্সারিতে বালির বেটে লাগানো আবশ্যক। 15 থেকে 25 দিনের মধ্যে অধিকাংশ অফসেট থেকে নতুন পাতা ও কুঁড়ি গজে। এই অফসেট আষাঢ় মাসে 3 ভাগ মাটি ও 1 ভাগ গোবর দিয়ে তৈরি গর্তে লাগানো হয়। পাকমূল কঞ্চি কলম পদ্ধতি: বাঁশের অনেক কঞ্চির গোড়ায় প্রাকৃতিকভাবে শিকড় গজে। এ ধরনের শিকড় ও মোথাসহ কঞ্চিকে পাকমূল কঞ্চি বলে। ফাল্গুন হতে আশ্বিন মাস পর্যন্ত সময় 1 বছর কম বয়সী বাঁশ থেকে কড়া দিয়ে সাবধানে শিকড় ও মোথা সহ কঞ্চি কলম কেটে দিতে হবে। সংগৃহীত কলম 1.5 হাত লম্বা করে কেটে বাড়িতে প্রস্তুত অবস্থিত বেড়ে 7 থেকে 10 সেমি গভীরে খাড়া করে বসাতে হবে। নিয়মিত 2-3 বার পানি দিলে 1 মাস পরে সতেজ চারা তৈরি হবে। পলি ব্যাগে
3.1 অনুপাত মাটি ও গোবরের মিশ্রণ চারা গাছে স্থানান্তরিত করতে হবে। এভাবে 1 বছর রাখার পর কঞ্চি কলম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাঠে লাগাতে হবে।